মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের এই জীবন সংগ্রাম মূলত অর্থনৈতিক চালিকা শক্তি। মন টানে দেশে কিছু করতে, এখানে যতই কিছু করি তারপরেও দেশ দেশই। যে এত বড় যুদ্ধ আর টেনশন গেল, তারপরে কিন্তু খুব জরুরি না হলে বাংলাদেশিরা কাতার ছাড়েননি। এটা অদ্ভুত একটা ঘটনা। অথচ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে অন্তত ৮০,০০০ প্রবাসী দেশে এসেছেন গত ২ মাসে। সেটা সৌদি আরব, বাহরাইন, লেবানন, আমিরাত কিংবা অন্য দেশগুলোর কথা বলছি। কারণটা কি? কাতারে কিসের এত নির্ভরতা, এত নিশ্চয়তা যে প্রবাসীরা একবার গেলে আর ওই দেশটি ছাড়তে চান না? এসবই এবার ভ্রমণের সময় ঘুরে ঘুরে দেখেছি আর অনেকের মুখে শুনে অবাক হয়েছি। কাতারের সাথে প্রবাসীদের সেই প্রেম নিয়েই আজ আমাদের দুনিয়ার গল্প। বাংলাদেশিদের এই জীবন সংগ্রাম আরব আমিরাতের কিংবা কুয়েতের, কাতারের যেখানেই বলেন সেখানেই কিন্তু এক নতুন ধারণা দেয়। কারণ যে চুক্তি করে, যে কর্মের সময়সীমা নিয়ে তারা এখানে আসেন, সেই সময়সীমাটা তাদের আর নির্ধারিত থাকে না, বরং তারা সেটি কিছুদিন পরে বদলে ফেলেন, আবার নিজেরা নতুন করে কর্মসংস্থানের চেষ্টা করেন। এই দেশগুলো থেকে যে রেমিটেন্স যায় সেটি বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যার, অর্থাৎ পৃথিবী থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা আমরা এই শ্রমকল্যাণ খাত থেকে আয় করি, তার ৬০% বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। কিন্তু আমাদের এই কর্মী ভাইরা কিংবা আমাদের এই কর্মী মানুষদের জন্য আমাদের তেমন করে কোনো পরিকল্পনা কিংবা কল্যাণ করার জন্য মহাপরিকল্পনা আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। নতুন সরকার বাংলাদেশে এসছে, তারা প্রবাস বান্ধব হবে এমনটা আশা করছেন প্রবাসী কর্মীরা, এবং একই সাথে তারা এটাও চাইছেন যে এতদিন যে অবহেলার শিকার তারা হয়েছেন কিংবা এতদিন তাদের জীবনমান উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা যেহেতু নেওয়াই হয়নি, এখন যেন তা নতুন করে নেওয়া হয় এবং তাদের জন্যই যেন সরকার একটি বিশেষ পরিকল্পনা করে। এমন নয় যে কাতার বিশেষ সুযোগ সুবিধা দেয় বাংলাদেশিদের, তবে কি যেন একটা শান্তি, স্বস্তি আছে দেশটিতে, যেখানে রাষ্ট্র নিরাপত্তা আর নিশ্চয়তা দেয় মানুষের উন্নত জীবনযাপনের। এই যে কাতারের এত ধনী মানুষ, বিলাসী জীবন, তার সাথেও কিন্তু মানিয়ে যান আমাদের সাধারণ কর্মী প্রবাসীরা। আর পরিশ্রমী এই মানুষেরাই একসময় খেটে বুদ্ধিতে নিজের জীবন এবং ভবিষ্যৎও পাল্টে দেন এই দেশটিতে। এখানে অনেক শান্তি আমরা ফিল করি। এই যে আমরা বসে আছি, আমরা সারা রাত ঘুরি, আমরা এখানে ফ্রেশ খাবার পাওয়া যায়, আপনার হাতের কাছে সবকিছু পাওয়া যায়, যেটা অন্য কোনো জায়গায় খুব কম পাওয়া যায়। তারপরে সব মিলে আছে। আমাদের বাংলাদেশে অনেক বড় ব্যবসায়ী আছে, ওনারা অনেকেই সিআইপি পাইছে। বাংলাদেশে প্রায় ১৫ জন সিআইপি পাইছে কাতার থেকে, বিভিন্নভাবে বিভিন্ন সময়। এটা একটা ভালো অর্জন আমি মনে করি। কাতার ছোট একটা দেশ, প্রায় ৪ লক্ষ বাংলাদেশি আছে এখানে। নিজের জীবন ও স্বাস্থ্যে আব্দুল আজিজ খান এতটাই সফল যে এই ৬০ পেরোনো বয়সেও তাকে অনেকে ভাই ডাকেন। ভাবেন তিনি তরুণ কিংবা যুবক। বাংলাদেশের পাবনায় বাড়ি আব্দুল আজিজের। ৩ যুগ আগে তিনি যখন এই কাতারে আসেন, তখনই তার মাথায় ছিল সাধারণ আর ১০টা মানুষের মতো প্রবাসে দিন আনা দিন খাওয়া জীবন তিনি নেবেন না। তাকে সফলতা আর সম্মান যে কোনোভাবেই পেতে হবে, ছিনিয়ে আনবেন তিনি, তা যত কষ্টেরই হোক। কাতারের পেট্রোকেমিক্যাল কোম্পানিতে তার শুরুটা ছিল ভালোই। ৫ বছর সেখানে দাপিয়ে চাকরি করেন, সফল হন। এরপর নিজের ব্যবসা। এখন রিয়েল এস্টেট খাতের সফল ব্যবসায়ী। তাকে অনেকেই চেনেন এই শহরে। নিজের নামে আছে AK খান রিয়েল এস্টেট কোম্পানি।
বিনিয়োগ ও সফলতায় বাংলাদেশ সরকারের কাছ থেকে 5 বার প্রবাসী গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে স্বীকৃতি পেয়েছেন আব্দুল আজিজ খান। আর এই সফলতার জন্য নিজের পরিশ্রমের চেয়েও কাতারের অবদানকেই বেশি বলে মনে করেন তিনি। প্রথমত আমরা আসছি একটা জব নিয়ে, ছোট জব নিয়ে আসছি। তখন চাকরি করতাম, অল্প বেতন পেতাম। তারপরে বিজনেসে নেমে আলহামদুলিল্লাহ এখন ভালো বিজনেস করি, ভালো টাকা ইনকাম করি এবং অনেক রেমিটেন্স পাঠায়। আমি 5 বার সিআইপি পাইছি বাংলাদেশে, রেমিটেন্স পাঠায়। সো এখানে যত ইনকাম করি, ইনকামের টাকা ম্যাক্সিমাম দেশে পাঠানোর চেষ্টা করি, প্রপার্টি করার চেষ্টা করি, বড় কিছু করার চেষ্টা করি। এই যে ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত প্রায় 2 মাস প্রচণ্ড টেনশনে ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাতারের টেনশন ছিল অন্যদের থেকে কিছু বেশি, কারণ আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় প্রতিপক্ষের আক্রমণটা প্রথমে শুরু হয়েছিল কাতারে। এটি ইরানের পড়শি দেশও। আশেপাশের দেশগুলোতে যেখানে মানুষ আতঙ্কে উদ্বেগে স্বাভাবিক জীবন থেকে দূরে ছিলেন, কাতারে কিন্তু তা হয়নি। এখানে হাট বাজার অফিস পর্যটন সবই ছিল প্রায় স্বাভাবিক। কেবল আন্তর্জাতিক বিমান যোগাযোগ কমানো হয়েছিল, ফ্লাইট কমেছিল এয়ারপোর্ট থেকে। তাই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ খাতে কাতারে খুব একটা ক্ষতির মুখে পড়েননি প্রবাসীরা। অবশ্য পুরনো কিছু কর্মী যাদের মেয়াদ ফুরিয়েছে কিংবা যারা অবৈধ হয়ে গেছেন, এই পরিস্থিতিতে তাদের জন্য কাতার সরকার নতুন সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। যেমন বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় দেশটিতে প্রায় 3.25 লাখ বাংলাদেশি কর্মী যান। তাদের বেশিরভাগই এখনও সেখানে আছেন। কেউ কাতার ছেড়ে আর দেশে ফিরতে চাননি। কাতার কেন ভালো? এখানকার সরকারি ব্যবস্থাপনাগুলো কেন প্রবাসীরা এত পছন্দ করেন? তাই শহরের বিভিন্ন প্রান্ত দেখতে দেখতে বলছিলেন আব্দুল আজিজ খান। এখানে মানুষের স্বাধীনতা আছে, এখানে মানুষ ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, তার কি আছে সেটা কেউ দেখবে না, কারোর পিছে কেউ কথা বলবে না। এটা অনেক শান্তির দেশ। এখানে মানুষ, সারা দুনিয়ার মানুষ এখানে এসে থাকতে চায়, বসবাস করতে চায়। যেমন আমি অন্য কোনো দেশে যখন যাই তখন মনে হয় যে কখন কাতারে ফিরবো, কখন আমার বাসায় ফিরবো, কখন শান্তি পাবো। যখন প্লেন থেকে নেমে বাসায় আসি, আসার পরে মনে হয় সব শান্তি এখানে। একটা হাফ ছেড়ে বেড়ে আলহামদুলিল্লাহ অনেক শান্তি। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার, কিন্তু সে অনুযায়ী তারা নিজেদেরকে ছোট করে রাখেনি, বরঞ্চ অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতায় নিজেদেরকে অনেক এগিয়ে নিয়েছে। তাদের যে সম্পদ বা তাদের নিজেদের যে আয়, সেই জায়গাটিতে তারা নিজেদের মতো করে প্ল্যান করে একটি বৈশ্বিক অবস্থার সাথে সমন্বয় করেছে। আগে সবাই জানতো কাতার একটি তেল সমৃদ্ধ দেশ, কিন্তু তারা এখন নিজেদেরকে একটি গ্যাস সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং সেদিকে নজর দিয়েছে। আর তাই তাদের ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক এই সম্পদকে তারা সারা বিশ্বে বিপণন করে বহু অর্থ আয় করছে। আর কাতারের যে অর্থনীতি শক্তিশালী বা ভিত্তিটা যে মজবুত, তা কিন্তু এখানকার সরকারের নিজস্ব একটি পরিকল্পনার ফসল। তারা যেমন একদিকে এখানে প্রবাসী কিংবা বিদেশি বিনিয়োগকারীদের সজাগ সতর্কভাবে নানা রকমের সুবিধা দিচ্ছেন, আবার একইভাবে অভ্যন্তরীণ যারা ব্যবসায়ী কিংবা যারা এখানে বিনিয়োগকারী, তাদেরও সুরক্ষার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাতারে এখন আছেন 4 লাখের বেশি বাংলাদেশি। দেশটিতে বিদেশি শ্রমিকদের বেতন কাঠামো মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে ভালো। মানে সর্বনিম্ন শ্রমিকদের বেতন 1000 রিয়াল, থাকার জন্য 500 এবং খাওয়ার জন্য আরও 300 রিয়াল দেওয়া হয়। আর এসব যদি থেকে থাকে তাহলে তাকে সর্বনিম্ন বেতন দিতে হবে 1000 রিয়াল। এটাই কাতারের অফিসিয়াল রুলস। আর বিদেশিদের ব্যবসায় সুরক্ষার জন্য তারা নানা কর্মসূচি দিয়ে রেখেছে। আগে কাতারে ব্যবসার জন্য স্থানীয় স্পন্সর রাখতে হতো, এখন সেই নিয়ম নেই। বিদেশি কেউ বিধিবদ্ধ নিয়ম মেনে নিজেরাই 100% মালিকানা নিয়ে কাতারে ব্যবসা করতে পারেন। বহু বাংলাদেশি এটা এখন করছেন।
এখানে যদি 4 লাখ থাকে তার মধ্যে কত পার্সেন্ট আছে বিজনেসম্যান? আই মিন কতজন ব্যবসা করে এটা? বিজনেসম্যান আপনার Success হয়েছে বিভিন্ন ধাপের আছে, যেমন ছোট থেকে বড় যদি বলেন। এমনও বিজনেসম্যান আছে ওরা কোটি কোটি টাকা দেশে পাঠায়। তারা কনস্ট্রাকশনে কাজ করে, যেমন বড় বড় কনস্ট্রাকশন, সাপ্লাই আছে, সুপার মার্কেট আছে, লিমুজিন কোম্পানি আছে, গ্যারেজ আছে, তারপরে আপনার এরকম অনেকেই আছে। সংখ্যায় কয়েক হাজার হতে পারে সেটা। তা হতে পারে, মানে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি এরকম আছে। তো মোটামুটি ভালো আর কি, মানে সবাই ভালো আছে। মিডল ইস্টের মধ্যে আমরা মনে করি যে কাতার অনেক ভালো আর কি। আসলে কাতার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে আমাদের বাংলাদেশিদের কেউ কেউ কিছু তথ্য ছড়ান, যা ঠিক নয়। অনেকে মিথ্যা তথ্য ছড়ানো বা প্রচারের দায়ে দেশটি থেকে বিতাড়িত হয়েছেন। আসলে দেশ বিরোধী কিছু প্রচার বা প্রকাশকে খুবই কঠোরভাবে মনিটরিং করে কাতারের সরকারি কর্তৃপক্ষ। এজন্য আলাদা ডিপার্টমেন্টই আছে তাদের। তা যাই হোক, একটি দেশ যেখানে চাকরি করে জীবিকা নির্বাহ নিয়ে সেই দেশেরই নীতিবিরুদ্ধ কিছু করাটা কখনোই ভালো হতে পারে না। এটা নিশ্চয়ই আমাদের বাংলাদেশিরা আর কখনো করবেন না। আর আজ যে মানুষটির গল্প, প্রবাস জীবনের অভিজ্ঞতা, দেশপ্রেম আপনাদের শোনালাম, তার জীবনযাপনও আমাদের অনেকের জন্য উদাহরণ হয়ে থাকতে পারে। বড় ব্যবসায়ী, প্রবাসী, সিআইপি হয়েও তিনি অতি সাধারণ চলাফেরা করেন, মানুষের সাথে মেশেন। রাজনীতি, দলবাজি নিয়ে গ্রুপিং, লবিং, আড্ডায় তার উপস্থিতি নেই। কাজের বাইরে যা সময় পান তা পরিবারকে দেন, আর দেশে গেলে নানা সামাজিক কর্মকাণ্ড নিয়ে থাকেন। এজন্য একটি ট্রাস্টও আছে তার। প্রতিষ্ঠিত মানুষের জীবনকাল যেমন হওয়া উচিত তাই করে চলেছেন আজিজ খান। এদের প্ল্যান অন্যরকম, মানে এরা চেয়েছে যে ওয়ার্ল্ড কাপ অন্য এ পর্যন্ত অন্য দেশে যেভাবে হয়েছে অনেক রকমের হয়ে থাকে, বাট এটা একটা ডিফারেন্স কিছু ইউনিক হবে যেটা মানুষ মনে রাখবে। এখানে বিশ্বের অনেক দেশের মানুষ আসছে এবং তারা অনেক এনজয় করছে। তারা থাকা, খাওয়া, ঘোরা ফেরা সব কিছুতে প্রশংসনীয় এবং কাতার গভর্নমেন্টকে অনেক প্রশংসা করছে। দুনিয়ার নানা প্রান্ত বসে কাতারের এই গল্প যারা দেখছেন, এভাবেই জীবনকে সাজিয়ে নিন আপনারাও। নিজে এবং পরিবারকে নিয়ে ভালো থাকুন, সেটাই তো দুনিয়ার শান্তি। বাহুল্য বাড়াবাড়ি থেকে তো সেই শান্তি পাওয়া সম্ভব নয়। কাতারের এখনকার যে অবকাঠামো, অর্থনৈতিক ভিত্তি এবং বৈদেশিক কিংবা দেশীয় বাণিজ্য, তা আরবের অন্যান্য দেশগুলো থেকে অনেক ভালো এবং শক্তিশালী। তাই আমাদের এই বাংলাদেশিরা কাতারে যারা ব্যবসা করছেন তারাও স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য যে সকল পরিকল্পনা কিংবা প্রস্তাবনা তারা চেষ্টা করছেন, সেখানেও সফলতা আসছে। আমরা কাতারের এই সরকারি ব্যবস্থাপনার দিকে নজর দিতে পারি, যাতে ভবিষ্যতে বাংলাদেশও এরকমের শুভ বুদ্ধির পরিকল্পনাগুলো নিতে পারে। একই সাথে এখানে যারা বাংলাদেশি থাকছেন তাদের জন্য শুভকামনা, তারা যেন আরও ভালো করতে পারেন।